প্রস্তুত না হওয়ায় পেছালো চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৬ জানুয়ারি। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। স্বাধীনতা ও সংস্কারের পক্ষে থাকা যে কোনো দলকে সঙ্গী করবে জামাত, জানালেন আমির। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। প্রার্থিতা চূড়ান্তের পর কাল প্রতীক বরাদ্দ। কুমিল্লা ২ আসন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত। ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্রাজ্য। ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে প্লট বাণিজ্য। বারবার হামলায় আতঙ্কে এলাকাবাসী। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। নতুন শিক্ষাবর্ষে আবারও বদলেছে পাঠ্যক্রম। বারবার পরিবর্তনে পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ শিক্ষার্থীদের। খাপ খাওয়াতে বেগ পেতে হয় মফস্বলের স্কুলগুলো। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পিছিয়ে গেল চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে ২৬ জানুয়ারি। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে দেওয়া হয়। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যেই শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। গ্রেফতার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিব ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির নির্দেশ দেন। এ সময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করেন। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ২৬ জন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, রাজধানীর চানখারপুলের ৬ শিক্ষার্থী হত্যা মামলার আজ রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগে যে রায় সম্পূর্ণ প্রস্তুত না হওয়ার কারণে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই মাসেরই অর্থাৎ ২৬ জানুয়ারি রায়ের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ যেহেতু রায় ঘোষণা হওয়ার কথা ছিল, সেজন্য আমরা সকালে দেখেছি যে এই মামলায় গ্রেফতারকৃত যে ৪ পুলিশ সদস্য রয়েছেন, এর মধ্যে একজন হচ্ছেন শাহবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাদ হোসেন এবং ৩ জন কনস্টেবল। তাদের ৪ জনকে আদালতে হাজির করা হয় এবং এর পরপরই আমরা শহীদ পরিবারের সদস্যদেরও আদালতে আসতে দেখেছি। কিন্তু যখন আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল রায় ঘোষণা, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে রায় সম্পূর্ণ প্রস্তুত না হওয়ার কারণে রায় পিছিয়ে দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে এই মামলা এটি হচ্ছে জুলাই আন্দোলন ঘিরে প্রথম মামলা, যে মামলায় আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আসামি করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে এই প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছিল। এর মধ্যে মূল আসামির তালিকায় রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ পুলিশের সর্বমোট ৮ জন সদস্য। এর মধ্যে একজন পুলিশ কনস্টেবল অর্থাৎ সুজন আহমেদের ব্যাপারে আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে তিনি হাবিবুর রহমান যখন ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনরতদেরকে লক্ষ্য করে গুলি করার আদেশ দিয়েছিলেন, তখন সুজন সেখানে চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে কখনো মাটিতে শুয়ে কখনো হাঁটু গেড়ে তিনি লক্ষ্য করে গুলি করছিলেন এবং সেই গুলিতে সেই চানখারপুলে ৬ জন শিক্ষার্থী নিহত হন। এই পুরো ঘটনার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং ভুক্তভোগী সদস্যরা সাক্ষ্য দিয়েছিলেন। তো এই মুহূর্তে ট্রাইব্যুনাল ১-এ রামপুরা ২৮ হত্যার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং সেখানে নিহতের একজন সন্তান তিনি সাক্ষ্য দিচ্ছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। দুর্নীতি বিরোধী ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে কথা জানান দলের আমির ডক্টর শফিকুর রহমান। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশে বিদেশে অপপ্রচার ঠেকাতে যুক্তি দিয়ে লড়বে জামাত।
You will have seen the words. হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী পলিসি সামিটের উদ্বোধন হয়। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale. Election on 12th of February are the most free, fair and transparent that the country has ever seen, and which have been denied to the people of Bangladesh for almost 20 years. What we require now is a new national political consensus on what a new Bangladesh will look like. জামায়াতের আমির জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রার সঙ্গী করবে জামাত। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আধুনিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ বিদেশে নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমরা একটি করাপশন ফ্রি বাংলাদেশ, একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলছি, এবং সকল দেশের সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রিভিলেজ আমরা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব। সামিটে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আগামী রূপরেখা তুলে ধরে বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে তৎপর বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিদিনই শীর্ষ রাজনীতিকদের সঙ্গে দেখা করছেন তারা। এরই ধারাবাহিকতায় সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নরওয়ে, সুইডেন, ডেনমার্কের রাষ্ট্রদূতরা। তারা নির্বাচনের পাশাপাশি দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এদিনেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। কোনো আসনে কোনো দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি আর ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে হোমনা ও তিতাস মিলে গঠিত সীমানায় কুমিল্লা 2 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 8 জানুয়ারি এ বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। গেল বছরের 24 সেপ্টেম্বর নির্বাচন সামনে রেখে কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলেন, এ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলেন, আস্থা ফেরাতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন এনে প্রার্থীর নাম সহ প্রতীক যুক্ত করতে যাচ্ছে ইসি। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্টে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,683 জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য 122টি দেশে ইতোমধ্যে ব্যালট পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পৌঁছানোর পরই ঘটে বিপত্তি।
বাহরাইন, ওমান, কুয়েত সহ কয়েকটি দেশে একই ঠিকানায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক ভাজের স্থানে থাকায় শুরু হয় বিতর্ক। পাল্টাপাল্টি অভিযোগ তুলে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এমন বিতর্ক এড়াতে পারত ইসি, এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। একজনের হাতে 10টা ব্যালটের খাম গেল আর সে সবগুলো ভোট দিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাট কতগুলো চ্যানেলে কিছু মেসেজ দিতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কনসুলেট, হাই কমিশন, এমবাসি, তাদের মাধ্যমে, একই সঙ্গে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের নানা রকম গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে, যে এগুলোর থেকে যেন তারা বিরত থাকে। ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসির নিরপেক্ষতার প্রশ্নে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি ফিরিয়ে আনতে না পারলে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। এক ধরনের রিমার্স ছড়িয়ে গেছে, এটা নিয়ে এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে। প্রথমবারের মতো আমরা যে প্রবাসী ভোটিংয়ের যাত্রাটা শুরু করলাম, এটা গ্রহণযোগ্যতা, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সামগ্রিকভাবে যদি আমি বলি, তো আমার কাছে মনে হয় যে আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে, কিন্তু এর মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে আসলে তাদের যে কর্মসম্পাদন সামর্থ্য, সেইটা বিষয়ে আসলে প্রশ্ন উত্থাপন হতে পারে। এমন বিতর্কের মুখে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে কথা বলতে চাইলে সচিব সহ কমিশনের কেউই কথা বলেননি। তবে কমিশনার রহমানুল মাসুদ জানান, বিদেশে পুনরায় ব্যালট পাঠানোর সুযোগ নেই। বিদেশে অনেক আগে পাঠানো হয়েছে, এখন আমরা তো ব্যালট এখান থেকে এখানে পাঠিয়ে দেবো বাংলাদেশে। জি না, বিদেশে পাঠাবো না। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট মার্কার ওই নাম সহ থাকবে, চিন্তা ভাবনা করতেছি। এখন শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছি। প্রতীক বরাদ্দের পরই দেশের ভেতরে নিবন্ধনকৃতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। আশ্বাসেই ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় চলতি মাসেই প্রকল্প উদ্বোধনের কথা থাকলেও হচ্ছে না, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। নতুন শিক্ষাবর্ষে বদলেছে দেশের পাঠ্যক্রম। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইয়ে এসেছে একাধিক পরিবর্তন। যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, বাদ পড়েছে কিছু পুরনো লেখা। তবে ঘন ঘন এই পরিবর্তনে পড়াশোনায় স্বস্তির চেয়ে বিভ্রান্তিই বাড়ছে বলে দাবি শিক্ষার্থীদের। শাহিনুর রহমানের ক্যামেরায় ফারিয়া ফারুকের রিপোর্ট। 1972 সাল থেকে এখন পর্যন্ত দেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম বদলেছে 7 বার। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় 2022 সালের শিক্ষাক্রমে। জন অসন্তোষের মুখে সেটি বাতিল করে 2025 সালে নতুন পাঠ্যক্রম চালু করে অন্তর্বর্তী সরকার। এক বছরের মাথায় পাঠ্যক্রমে আবারও পরিবর্তন, যার বেশিরভাগটাই এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। ইতিহাসের অংশ হিসেবে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে একটি গদ্য। শিক্ষার্থীরা বলছেন, পাঠদান ও মূল্যায়নে বারবার এই পরিবর্তনে ব্যাঘাত ঘটছে তাদের পড়াশোনায়। আগে যে কারিকুলামটা ছিল, ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, আমাদের টিচাররাও অভ্যস্ত আছেন, তো ওইটার থেকে নতুন কিছু আসলে না, ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। এক টাইমে পরীক্ষা সিস্টেম, এরপরে সাথে অনেক ধরনের অ্যাসেসমেন্ট, কো কারিকুলার অ্যাক্টিভিটি, তো এগুলাই মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। শিক্ষকরা বলছেন, বারবার পরিবর্তনের ফলে নতুন পাঠ্যক্রমের সাথে খাপ খাওয়াতে বেগ পেতে হচ্ছে মফস্বলের স্কুলগুলোর। ঘন ঘন পরিবর্তন হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত হয় এবং তাদের পরীক্ষায় এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, বারবার পাঠ্যক্রমের এই পরিবর্তন তখনই কার্যকর হবে যখন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারিকুলাম বা শিক্ষাক্রম আসলে কোনো অপরিবর্তনীয় কোনো বিষয় নয়। এটি আসলে সময় এবং যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতেই হবে। কিন্তু শিক্ষাক্রম পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট ধাপ এবং পদ্ধতি আছে। কি ধরনের জনশক্তি বা কি ধরনের মানব সম্পদের চাহিদা রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হয়। নতুন শিক্ষাবর্ষে প্রায় 21 কোটি 43 লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে এনসিটিবি। যদিও মাধ্যমিক স্তরের অনেক শিক্ষার্থী এখনো হাতে পায়নি নতুন বই। বিষয়বস্তুকে মুখস্থ নির্ভর না রেখে সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে এবছরের পাঠ্যক্রমে। পরিবর্তন আনা হয়েছে ইতিহাসেরও বেশ কিছু বিষয়ে। জোর দেওয়া হয়েছে বিশ্লেষণধর্মী এবং দক্ষতা নির্ভর শেখায়।
যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা, যেখানে প্রবেশে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। বারবার হামলা সংঘর্ষে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এদিকে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত 3 জনের অবস্থাও গুরুতর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির 3100 একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। সবাই তো আতঙ্ক থাকবে, একটু ভয় তো কাজ করবেই। আমরা চাই সুখ এবং নিরাপত্তায় থাকার জন্য। এদিকে মঙ্গলবার সকালে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 জনের অবস্থা গুরুতর বলছেন র্যাব কর্মকর্তারা। এখান থেকে পোস্টমর্টমে নিয়ে যাব। পোস্টমর্টমে নেওয়ার পরে এখান থেকে কার্যক্রম শেষে আমরা আমাদের ব্যাটালিয়নে নিয়ে যাব। ব্যাটালিয়নে নিয়ে যাওয়ার পরে ওনার জানাজা হবে। জানাজা হওয়ার পরে ওনার দেশের বাড়িতে পাঠাবো। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়েতো আমরা নিব। সময় সংবাদে আরও থাকছে। গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের 8টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রশংসায় রাশিয়া। এবার বাণিজ্যের সংবাদ। 7 বছরেও প্রতিশ্রুতি মতো চালু হয়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS। তাই বাধ্য হয়ে এখনও দফতরে দফতরে ছুটতে হচ্ছে ভোগান্তি কমার প্রত্যাশায় থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের। সফলতার স্বপ্ন দেখানো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও মানছেন তাদের দুর্বলতার কথা। তবে আবারও আশ্বাস শিগগিরই মিলবে শতভাগ ওয়ান স্টপ সার্ভিস। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস বা OSS সেবা শুরু করে বিডা। এরপর 7 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি স্টপ হয়নি হয়রানি, দাপ্তরিক কাজে ছুটে বাড়ানো ভোগান্তি। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে সেবা না পেয়ে এখনও যেতে হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। আমরা এখনও সেই 20-25 জায়গায় আমাদেরকে দৌড়াতে হচ্ছে। এটা ইমপ্লিমেন্টেশন এখনও আমরা দেখছি না। ওয়ান স্টপ সার্ভিসটা তো সবসময় সব দিক দিয়ে ভালো, কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস কেউ দিতে পারে? কিন্তু খুব যে একটা সাকসেস পেয়েছে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন যে নতুন বিডার যে নেতৃত্ব আছে এবং এখন যদি উনি সত্যি যদি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন, আমরা সবাই উপকৃত হব। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা না পেলে শুধু প্রতিশ্রুতি আশ্বাসে বাড়বে না বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য বাড়বে না অর্থনীতিতে। সব চ্যালেঞ্জকে সামনে এনে সত্যিকার ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যানও। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের, এজন্য সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান, কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। বর্তমানে বিনিয়োগকারীদের সেবা দিতে সরকারি বেসরকারি 63টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ বিডা। এর আওতায় 47টি সংস্থার 142টি সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না পুরোপুরি। বিনিয়োগকারীদের অর্থ এবং সময় অপচয় রোধে নেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস প্রকল্প, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে খাত। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ খাতকে কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্ট সকলের। ফজল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পালন করতে পারি। আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন
যে আমাদের নেতা, যিনি আমাদের দল তৈরি করেছিলেন, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যিনি আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন তার নেতৃত্ব দিয়ে, সেই নেতার জন্মদিন 90 বছর। তা আমরা কি সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী, যে তার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন, আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, এই নেত্রীকে আমরা হারিয়েছি। এই দেশের কোটি মানুষ সেদিন সব সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে, কিন্তু পার্লামেন্ট চত্বরে সেটা থেমে থাকেনি। একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ। ভাই প্লিজ, আমি জানি আপনার কাজটা খুব জরুরি, কিন্তু আমার বলাটাও জরুরি। তো এই যে একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ, আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমাদের আর কোনো কিছুকে ভয় করতে হয় না। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না, কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি, সংগ্রাম করছি, লড়াই করছি, তারা অনন্য, তাদের কোনো তুলনা নেই, তাই না বন্ধুগণ? আজকে সেই জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা দিয়ে দুটো চারটে কথা শুধু বলতে চাই। শহীদ জিয়া সম্পর্কে আমাদের সিনিয়র নেতারা বলেছেন, আমরা বারবার তার কথা শুনেছি, বলেছি, বই পড়েছি, অনেক বই পড়ি। যে বিষয়টা আমাকে মনে হয়, আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে শহীদ জিয়া আমাদের একটা পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে তিনি আমাকে আলাদা করে একটা পরিচয় করে দিয়েছিলেন পৃথিবীর কাছে। বাঙালি তো আরো আছে, পশ্চিম বাংলা আছে, বাংলায় কথা বলে, কিন্তু এই অঞ্চলের, এই ভূখণ্ডের আমরা যারা এই অঞ্চলে বাস করি, তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছি বাংলাদেশি। এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। আর কি দিয়েছেন? যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন, এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না, এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা তাই করার চেষ্টা করেছি। যখন তিনি চলে গেছেন, তাকে যখন নির্মমভাবে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সবাই ভেবেছিল বোধহয় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নেত্রী, সে গৃহবধূ, তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। অনেকে মনে করলো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন এবং তিনি যখন চলে গেছেন, তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে। কিন্তু দেখুন আল্লাহর কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদেরই উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিপিএল এলিমিনেটরে বাঁচা মরার মিশনে কিছুক্ষণ পর সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। আসরের প্লে অফ রোম্যাঞ্চের আগে একের পর এক চমক দিচ্ছে সিলেট। প্রথমে ক্রিস ওকস, এরপর স্যাম বেলিংসকে দলে ভিড়িয়েছে টাইটান্স। মঈন আলী সহ ইংল্যান্ডের 4 ক্রিকেটার নিয়ে এখন বেশ শক্তিশালী সিলেট ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে নতুন করে আর কোনো বড় তারকা দলে ভেড়ায়নি রংপুর। ফাহিম আশরাফ, ডেভিড মালানদের সঙ্গে লিটনের অধিনায়কত্ব ও ফিজ নাহিদ রানার বোলিং, দারুণ ছন্দে থাকা তাওহিদ হৃদয়কে নিয়ে ফাইনালের পথ সহজ করার লক্ষ্য রংপুরের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।